পাশে বিশিষ্ট সমাজসেবী, লেখক, প্রাবন্ধিক মানিক ফকির আছে। আমি শুভেন্দু অধিকারী সম্পর্কে এইটুকু বলতে পারি, এই লোকটার ইতিহাস ভূগোল সম্পর্কে মানিকবাবু যা জানে আমি মনে হয় পশ্চিমবঙ্গে আরো খুব কম লোকই জানে। এই লোকটা হচ্ছে একটা মানে ফোরে দালাল, একটা চুটিংবাজ। এই লোকটা, এই ভদ্রলোক খুব দুর্ভাগ্য যে আমাদের বিধানসভায় ও লিডার অফ অপোজিশন হয়ে এইরকম একজন লোক বসে আছে। আমার খুব মানে এটা আমাদের গণতন্ত্রের পক্ষেও লজ্জার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেত্রী আমাদের রাজ্যকে নেতৃত্ব দিচ্ছে, সেইখানে একটা ব্যাক বেঞ্চার, একটা মানে রাজনীতিতে মানে কি বলবো নবিশও যেটা করে না, যে কথা যে মন্তব্য শুভেন্দু অধিকারী করছে, আর শুভেন্দু অধিকারীর মতো একজন ফোরে দালাল, একজন ধান্দাবাজ রাজনীতিবিদ কি করলো না কি বললো তাতে বাংলার মানুষের আসে যায় না। কারণ বাংলার মানুষ জানে তাদের কাছে লক্ষ্মী আছে, মা লক্ষ্মী আছে, লক্ষ্মী ভান্ডার আছে। আপনারা দেখেছেন বাজেটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে মুড়ে দিয়েছে। এবার শুভেন্দু অধিকারী নাকি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে রসগোল্লা নিয়ে এসছে। আমি বলবো শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন, অনেকবার গিয়েছেন, এবং ওখানে গিয়ে দিল্লিকার লাড্ডু খেয়ে মানে না ঘরকা না ঘাটকা হয়ে গেছে। মানে দিল্লির লাড্ডু জানেন তো, যে খেয়েছে সেও পস্তায়, যে না খেয়েছে সেও পস্তায়। শুভেন্দু অধিকারী দিল্লির লাড্ডুটাও জোটেনি, ওইখানে যায় আমি যতদূর জানি শুভেন্দু অধিকারী অমিত শাহ গেটে ফেটে দাঁড়িয়ে থাকে, ওখানে এসে বলে যে আমি একটা বিরাট মিটিং ফিটিং করে এলাম। কি মানিক দা, তাই তো? আসলে দেখুন, শুভেন্দু অধিকারী যার প্রসঙ্গে কথা বলছেন তিনি একদম বস্তি থেকে উঠেছেন, মানুষের পালস বুঝতে বুঝতে উঠেছেন, লড়াই করেছেন, বাঙালির রক্ষাকর্ত্রী হিসেবে দাঁড়িয়েছেন। যখন জননেত্রী ছিলেন, আমি বলছি মুখ্যমন্ত্রী হওয়ার আগে, তখনও বাঙালি যখন বিপদে পড়েছে তখন তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আর আজ যখন একদম বাঙালি সবচেয়ে বিপদের মধ্যে আছেন, আজও তিনিই ঢাল হয়ে আছেন, যেটা বিরোধীদের হওয়া উচিত ছিল। এই যে এসআইআর এর বিরুদ্ধে লড়াই করার কথা কাদের? শুভেন্দুদের, সিপিএম এর, অন্যান্য আইএসএফ এদের। কিন্তু সবাই যখন বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, সবাই যখন বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছেন, তখন কিন্তু বাঙালির পাশে গিয়ে আবার দিল্লি থেকে বুক ফুলিয়ে বলছেন আমি থাকতে বাঙালির ক্ষতি হতে দেবো না। আর ওই যে উদাহরণ দিলাম যে মমতা ব্যানার্জি বস্তি থেকে উঠেছেন, আর শুভেন্দু চোরের টাকা, ব্যবসার টাকা, মানে সোনার চামচ দিয়ে জন্ম নিয়েছে। তো সোনার চামচ নিয়ে জন্ম নেওয়া একটা মাল, যে আশীর্বাদ পেয়ে, শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ পেয়ে আজকে সে বড় বড় ভাষণ দিচ্ছে, কিন্তু সোনা সোনা আর নিকেল তো নিকেলই হয়। আর যখন বাঙালির সবচেয়ে বিপদ, তখন কিন্তু নিকেল বেরিয়ে গেছে, শুভেন্দুর ভূমিকা হয়ে দাঁড়িয়েছে বাঙালির শত্রু, গণশত্রু মির্জাফর, বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছেন। আর সেখানে কিন্তু মমতা ব্যানার্জি বাঙালির মা হয়ে এস্টাবলিশড হয়েছেন। আবার একবার বুঝিয়ে দিল যে এসআইআর করে বা যেভাবেই হোক বাঙালিকে কৃতদাস বানানোর যতই চেষ্টা করো, আমি বাঙালির পাশে আছি। সুতরাং মায়ের সঙ্গে কারো তুলনা হয় পৃথিবীতে? শুভেন্দু অধিকারী তো এরকম লুচ্চা ছেলে পিলে তো মায়ের অনেক হতে পারে, কিন্তু মা তো মাই হয়, তাই না? আজকে দেখো বাঙালি, বেশিরভাগ বাঙালি, হতে পারে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, অনেকেই দেখবেন ঘুম বন্ধ হয়ে গেছে। কিভাবে না, কার নামে, ধরুন মানিক মন্ডল 2002 ছিল, এখন হয়ে গেছে 25 হয়ে গেছে মানিক কুমার মন্ডল, তাহলে বাতিল, তাহলে বেনাগরি। আচ্ছা, কে শেখ লিখেছে, তার পাশে এখন এসকে লিখেছে, তাহলে সে বাতিল। খান লিখেছে, খাঁ লিখেছে, খান এবং খাঁয়ের তফাৎ জানে না, এইরকম অবস্থা। শুধু তাই নয়, মানে বাংলা, মানে হিন্দুদের, এই যে বলে হিন্দুদের পার্টি, হিন্দুত্ব পার্টি, বিজেপি হিন্দু বিরোধী। কিরকম? হিন্দু বিবাহ অ্যাক্টের নিয়ম হচ্ছে, এখন তো রেজিস্ট্রি হচ্ছে, রেজিস্ট্রি ছাড়াও যখন বিয়ে হয়, রেজিস্ট্রি হোক আর না হোক, বিয়ে হলে মেয়েরা টাইটেলটা, স্বামীর টাইটেলটা নেয়। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। সেখানে খালি মন্ডল থেকে রায় হয়ে গেছে, তাহলে সে ইলিগাল মাইগ্রেন্ট। তাহলে সে, ফলে এই যে
অসংখ্য বাঙালি, শুধুমাত্র দেশান্তরিত হয়ে আসা ছিন্নমূল মানুষের কথাই বলছি না, শুধুমাত্র মুসলিম ভাইদের কথাই বলছি না, এই যে বিজেপিকে ভোট দিত যে বাঙালিরা, যে মানুষরা ভোট দিত, তারা বুঝতে পারলো মমতা ব্যানার্জি যদি চিফ জাস্টিসের কাছে ওইভাবে বুকের ভিতরের যন্ত্রণাটা তার চোখ মুখ উঠে বাংলার হয়ে বাঙালির হয়ে না বলতেন, সারা পৃথিবীর বাঙালিরা বুঝতে পারতো না যে বাংলার বাঙালি মায়েরা কি বিপদে আছে। মানিকদাকে একটা কথা, বিচারপতিকে কিন্তু মানিকদা তো প্রাজ্ঞ মানুষ, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। 5 মিনিট সময় চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি বলেছিলেন আপনি 5 মিনিট কেন, আপনি 15 মিনিট বলুন, আপনি যে সমস্যা নিয়ে এসছেন সেটা বিচারপতি অনুধাবন করেছেন। আর এই লুচ্ছা যে ভাষাটা একটু আগে মানিকদা বলেছেন, যে এই শুভেন্দু অধিকারীর মতো বেঈমানরা যারা বাংলাকে এই বিপদের মুখে ফেলে যারা মজা লুটছেন, তারা ভাবছে না যে এই প্রতিরোধ তো তারাও করতে পারতো, বাঙালির হয়ে লড়াইয়ে তারাও তো নেতৃত্ব দিতে পারতো। আসলে তাদের যোগ্যতা নেই, তারা ওই হাফ প্যান্ট পার্টি, যারা ওই হাফ প্যান্ট মিনিস্টার বা এইসব জোটে তাদের ভাগ্যে, তাদের সঙ্গে তারা সঙ্গত করছে, সুতরাং তারা বুঝতেই পারছেন। আর এই প্রসঙ্গে আমি আরো একটা ব্যাপার আসবো, যেহেতু মানিক ফকির, প্রখ্যাত মানিক ফকির লেখক আমার পাশে আছেন, এসআইআর নিয়ে প্রচুর কাজ করছেন, এসআইআর যে কি ভয়াবহতা সেটা বহুদিন আগে মানিকদার মুখে আমরা শুনেছিলাম, এবং মানিকদার প্রতিটা বইয়ের পরতে পরতে তাই লেখা আছে। এবং নোটবন্দির সময় আমরা দেখেছিলাম শতাধিক মানুষের মৃত্যু, বয়স্ক মানুষ ওই লাইনে দাঁড়িয়ে, ভোটবন্দিতেও ঠিক একইভাবে শতাধিক মানুষের মৃত্যু। এইটা নিয়ে কিন্তু সিপিএম বা এখানকার যে বিজেপি বা অন্যান্য আইএসএ বা ওই হুমায়ুন বা হনুমান কবির বলে একজন নতুন আমদানি হয়েছে, এদের কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, ওই যে মানিকবাবু একটু আগে বললেন, ঢাল হয়ে দাঁড়িয়েছেন। 34 বছরের বাম শাসনে যখন মানুষ অতিষ্ঠ ছিল, বাম হারমাদদের আক্রমণে যখন মানুষ অতিষ্ঠ হয়ে নাজেহাল হয়ে মানে শেষ অবস্থা, সেই সময় আমি যতদূর জানি মানিক ফকিরের মতো মানুষরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলনে সিঙ্গুর থেকে নন্দীগ্রামের পাশে দাঁড়িয়েছিলেন, তাই তো মানিকদা? মানে আমরা প্রথম থেকেই বাংলা এবং বাঙালিকে বাঁচাতে হবে, বাঙালির কৃষক মানুষকে বাঁচাতে হবে, বাঙালির আদিবাসীকে বাঁচাতে হবে, সেই গ্রাউন্ড লেভেলে নেমে আমরা যখন লড়াই করেছি, আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে আমাদের সাথে পেয়েছি। আমরা অনেকেই জানি যে, অনেকেই বলে তৃণমূলের পার্টিতে একটাই পোস্ট, এটা মমতা ব্যানার্জি, মানে ল্যাম্প পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট। কিন্তু আমি যখন গণ আন্দোলন করার সময়, আমি কবির সুমন, আমরা বিভিন্ন, আজকে যারা দেখছেন বিভিন্ন জনা যখন মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে কাজ করেছি, তখন আমরা তাদের পার্টি অফিসে মিটিং হতো, কৃষি রক্ষা কমিটি, তার মতো গণতান্ত্রিক মানুষ তো আমরা দেখিনি। কথায় কথায় উনি কোনো ডিসিশন নিজে নিতেন না, উনি একটা কথা বলতে কার কি মত আছে, কে কি বলতে চাইছো বলো, তারপরে সেটা ডিসিশন নেওয়ার পর মনে পড়ে একদিন নন্দীগ্রামে তখন আক্রমণ শুরু হয়ে গেছে, একদম ভয়াবহ আক্রমণ চলছে। কবির সুমন তখন বললেন যে আমরা ওই এমন করব, সব পায়খানাগুলো বন্ধ করে দেবো, যাতে মানুষ আন্দোলন করবি না, সালা রাস্তায় হেগে ফেলে, সব এরকম একটা বললো। তখন মমতা ব্যানার্জি বললো, তাহলে একটা কাজ করি, চলো আমরা রাজ্যপালের কাছে যাই। ওই যে মমতা ব্যানার্জির সঙ্গে আমরা রাজ্যপালের কাছে গেলাম, তারপরে গোপাল কৃষ্ণ গান্ধী, হ্যাঁ উনি এক বড় মানুষ ছিলেন, ও মমতাদি আমরা দাঁড়িয়ে আছি, যেভাবে তাকে কথা বলছে, মানে হচ্ছে আমরা চোখে দেখছি যেন নন্দীগ্রামের, মানে দেখুন আমরা তো কথা বলি কণ্ঠ থেকে, একটা কণ্ঠ থেকে বেরোয় আর একটা হৃদয় থেকে বেরোয়। মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছিলেন গোপাল কৃষ্ণ গান্ধীকে, সেম ছবি আমি দেখতে পেলাম সুপ্রিম কোর্টে বিচারপতিকে। মানে উদাহরণ তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন বিরোধী নেত্রী, জননেত্রী ছিলেন, সাধারণ মানুষের প্রতিনিধি ছিলেন, আর এখন তিনি মুখ্যমন্ত্রী। অথচ দেখুন সেই ছবিটা আমি দেখতে পেলাম, সেখানে গোপাল কৃষ্ণ গান্ধীর সামনে তিনি যে আরতি নিয়ে বলছেন নন্দীগ্রামের মানুষকে বাঁচাতে, আর আজকে সুপ্রিম কোর্টে যখন তিনি বলছেন যে আমার বাংলার মানুষরা শেষ হয়ে যাবে, এত মানুষ মারা গেছে, আমার বিএলও ভাইরা আত্মহত্যা করছে, যাদের মরার কোনো কথাই নয়, যাদের সমাজকে তৈরি করার কাজ, তাদেরকে বাঘের মুখে ফেলে দিয়েছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। এবং ওই আর একটা কি পদ নতুন করে কি যেন মাইক্রো অবজারভার নামে আরএসএস বিজেপির লোক নামিয়ে বাঙালিদের থেকে একদম শেষ করে দিচ্ছে। এই যে মমতা ব্যানার্জি 5 মিনিট বলেছেন, 5 মিনিটে যদি কেউ মানুষ হয়ে থাকে, সে বিজেপি হোক, সে সিপিএম হোক,
সে কংগ্রেস হোক, সে মমতা বিরোধী হোক। এই তো সেদিনকে কোন এক ডাক্তার, কি নাম জানো, বিখ্যাত ডাক্তার, সে বলছে আমি সারা জীবন সিপিএম করেছি, কিন্তু এই ব্যাপারের পরে সুপ্রিম কোর্টের পর ওনাকে স্যালুট না দিয়ে পারি না। সিপিএম প্রসঙ্গে বলি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য নারায়ণ বাবু, আমাদের চ্যানেলেই ডাক্তার বলেছেন নারায়ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় জোকারের ভূমিকা পালন করেছে। উনি নিজে একটা জোকার বলে, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি এনআরসি নিয়ে কাজ, নাগরিকত্ব নিয়ে কাজ করছি আজকে কয়েক বছর ধরে, আমার গবেষণা। তো সেই সময় থেকে আমি দেখেছি বিকাশ বাবু সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন জনগণকে, এবং উনি নাগরিকত্ব এনআরসি টোটালটা উনি বানিয়ে আইনের বাইরে কথা বলেছেন। এবং মারাত্মক কথা হচ্ছে, এই বামপন্থীরা, এই সিপিএমরা, এদের পূর্বপুরুষ তো সিপিআই। 1950 সালের আগে ওরা ভারতে ঢুকে পড়েছে। বাংলা ভাগ, ভারত ভাগের নামে বাংলা ভাগ জ্যোতিবাবু এরা সই করেছে, বাংলা ভাগের সঙ্গে ওরা হাত মিলিয়ে সই করেছে। এবার 48-এর আগে ওরা ঢুকে পড়ে ওরা কি করেছে, যখন যোগেন্দ্রনাথ মন্ডল, হোসেন শহীদ সোহরাবুদ্দিন, নেতাজি সুভাষচন্দ্র দাদা বিখ্যাত, শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায়রা যখন বলছে ভারত ভাগ হলে আমরা বাংলা ভাগ করতে দেবো না, বাংলার স্বাধীনতা ঘোষণা করব, আমরা স্বাধীনতা করব বাংলাকে, তখন কিন্তু এই তথাকথিত কমিউনিস্টরা বাংলায় চলে এসে তারা বিভিন্ন মুসলমানদের, জোরদারদের, জমিদারদের জমি দখল করে সেখানে কলোনি তৈরি করেছে। এরা কিন্তু নাগরিক হয়ে গেছে, এরা নাগরিক হয়ে গেল 50-এর আগে এসে। তারপরে এরাই তো এমএলএ, এমপি, এসডিও, বিডিও হলো, তারা ঠিক করলো আর কাউকে ঢুকতে দেবো না। যে 50 সালে এমন কিছু আইন করলো যাতে আইনের চোখে সব পূর্ব পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা মানুষ বেনাগরিক হয়ে গেছে। এবং 34 বছর সিপিএম জনগণের উদ্বাস্তুদের ভোট নিল, আর আজকে তাদেরকে লাথি মেরে তাড়িয়ে দিল এই বিকাশরা। একদমই তাই। এই বিকাশ রঞ্জন বাবুরা তাড়িয়ে দিল। কি বলছে, প্রকৃত নাগরিকদের ভোটার মানে থেকে যেন বাতিল না হয়। প্রকৃত নাগরিক মানে কি? প্রকৃত নাগরিক মানে সংবিধানের 5 থেকে 10 নম্বর আর্টিকেল, 1948 সালের 19 জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে। প্রকৃত নাগরিক মানে যারা পাসপোর্ট, ভিসা নিয়ে এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে। কটা লোক? তাহলে সিপিএম জেনে শুনে, এই বিকাশবাবুরা জেনে শুনে সমস্ত উদ্বাস্তু মানুষকে, ছেড়েন্নমূল দেশান্তরিত মানুষকে আজকে বাঘের মুখে ফেলে দিল, আরএসএস বিজেপির মুখে ফেলে দিল। কেন না, শুধুমাত্র হিন্দু রাষ্ট্র করবে বলে। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে সেই হিন্দু রাষ্ট্রের একটা অন্যতম লোক, সে বর্ণ হিন্দু। দেখুন, ব্রাহ্মণ ঘরে জন্মলেই ব্রাহ্মণ্যবাদী হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো ব্রাহ্মণ ঘরে জন্মে নিয়েছেন, কিন্তু তিনি তো ব্রাহ্মণ্যবাদী হননি, তিনি তো মানবতাবাদী হয়েছেন। তিনি মানবতাবাদী হয়েছেন, এরা হচ্ছে মনুবাদী, এই কমিউনিস্টরা হচ্ছে ব্রাহ্মণ্যবাদী, বনুবাদী হয়ে গেছেন। কিন্তু মমতা ব্যানার্জি ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেও তিনি কিন্তু ওই যে, আমি আমার কথা শেষ বলছি, মনুস্মৃতিতে বলতো না, নারী নরকের দ্বার, নারী শূদ্রাণী, নারী পাপজনী। কেন না, যারা বিদেশ থেকে এসেছিল আর্যরা, তারা তো নারী ঘাড়ে করে আনেনি, ঘোড়ায় চড়িয়ে আনেনি, তারা তো আমাদের শূদ্র মেয়েদেরকেই তো তাদের গর্ভেই তো সন্তান দিয়েছিল, তাই তো? ফলে নারীরা তো শূদ্রাণী। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মাটির কথা বলে, এসসি এসটি ওবিসি মাইনরিটির কথা বলে, দরিদ্রের কথা বলে, প্রান্তিক মানুষের কথা বলে। আর ওরা পুরুষ আর্য, ওরা ওই জন্য চাইছে কমিউনিস্ট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত বামপন্থী। সারা ভারতবর্ষের নিরিখে যদি দেখেন, সিপিএম তো নিজেদের বামপন্থী বলে, কিন্তু সিপিএম কে আমি বলি একটা এলিটপন্থী, একটা দক্ষিণপন্থী দল। সিপিএম নামেই বামপন্থী, জেনে রাখুন সিপিএম আসলে দক্ষিণপন্থী। এই যে সিপিএম দেখুন এতদিন কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, এবার নাকি কংগ্রেস বিধানসভায় আলাদা লড়বে। এখন সিপিএম আগে বফর্স গান্ধী, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এইসব বলতো। এই সিপিএম হঠাৎ করে দেখা গেল কংগ্রেসের সঙ্গে জোট করে কংগ্রেস খুব ভালো হয়ে গেল। এখন আবার তারা কিন্তু কংগ্রেসকে, আমি শুনলাম আলিমুদ্দিনে মনে হয় পুরনো সেই সব স্লোগান বা সেই সব বস্তা পচা স্লোগান আর কি সিপিএম এর সেই সব বার করা হচ্ছে, মানে কংগ্রেস বিরোধী ঝাঁঝ তুঙ্গে তুলতে। সিপিএম এই করেই কাটাবে। সিপিএম অ্যাকচুয়ালি কখনো মনুবাদী, সুবিধাবাদী। সিপিএম হচ্ছে চরম সুবিধাবাদী, এবং সিপিএম কখনোই বামপন্থী নয়। প্রকৃত বামপন্থী যদি কেউ থেকে থাকে ভারতবর্ষের নিরিখে কেন, আন্তর্জাতিক নিরিখে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে বাঙালি যে চুলোতেই থাকুক, যে মনে রাখতে হবে যে এসআইআর এর ফাইনাল লিস্টে মিলিয়ে নেবেন প্রায় 2 কোটি মতো মানুষ বাদ যাবে, এবং তার
সন্তান সন্ততি মিলে 4 কোটি 5 কোটি, যে যেখানেই থাকুক তাকে এগিয়ে আসতে হবে, বাঙালি হতে হবে, একত্রিত হতে হবে এবং মনের সাহস আনতে হবে। হ্যাঁ, আমাদের সঙ্গে একজন আছে, সে 71 বছরের একজন বৃদ্ধা, খাওয়ায় চটি ভরা, সে সাধারণ মানুষ, তাদের বুক একদম সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, আমরা তাদের সঙ্গে আছি। দেখি নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির কত ক্ষমতা বাংলা এবং বাঙালি। এও এক নতুন স্বাধীনতা সংগ্রাম। হ্যাঁ, এই ব্রিটিশকে যেরকম বাংলার মাটি থেকে, বাংলা যদি না থাকতো ব্রিটিশ পালাতো না, আর ব্রিটিশের দালাল, ব্রিটিশের স্থাপক যে এই মুসলেকা দেওয়া এই সাভারকারের দল, তারা আজকে ভাবছে যে তারা তো পড়ে পাওয়া 14 আনা কিছু বেঈমানকে নিয়ে ভাবছে। দিল্লির ক্ষমতা, তাদের রাজ্যের কয়েকটা বেঈমানকে রাজ্যের কাজে কয়েকটা লাগিয়ে- মীর জাফরকে তারা কাজে লাগিয়েছে এবং তারা ভাবছে রাজ্য দখল করার দিবা স্বপ্ন দেখছে, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্ন। তাদের ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে বাংলা থেকে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি, বাংলার মাটি মাটি মানুষের ঘাঁটি। জয় বাংলা।